ফোনটার দিকে তাকালেই বোঝা যায় কেন একে নিয়ে সবার এত আগ্রহ। বলছি Motorola H50 Pro এর কথা। স্মার্টফোনটার লুক এবং হ্যান্ড ফিল এতটাই জোস যে এটা আপনি হাতে নিয়ে দেখা মাত্রই এই ফোনটাকে কিনে নেবার ডিসিশনটা নিয়ে ফেলবেন। কিন্তু আমি প্রবাদে বলতে শুনেছি অনেকটা এরকম যে মানুষ আগে রূপ দেখে তারপর গুণ বিচার করে, কিন্তু এর মধ্যে যারা বোকা তারা আসলে রূপ দেখে মায়ায় পড়ে যায়, তারপর এদের মধ্যে কেউ কেউ ধরা খায়। তো এই Motorola H50 Pro কি আমাদেরকে ধরা খাওয়াই দিবে? আসেন এই ব্যাপারটা আমরা খুব কেয়ারফুলি বিচার করি। আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব রাজ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকবার্স ইউটিউব চ্যানেল। ম্যাসিভ থ্যাঙ্কস টু টেকএনটক বিডি ফর দেয়ার রিভিউ ইউনিট। Motorola এবার প্রথমে আমাদেরকে কনফিউজ করেছে তাদের নামকরণের মাধ্যমে। যেমন এই Motorola H50 Pro বেসিক্যালি Motorola H40-র সাকসেসর, নট H40 Pro। H40 Pro এর সাকসেসর Motorola H50 Ultra। সো Motorola H40 এবং H50 Pro সেম ক্যাটাগরির স্মার্টফোন উইথ সেম প্রাইসিং। সুতরাং সাকসেসর হিসেবে Motorola H50 Pro কি আপগ্রেড করলো? প্রথমেই বলতে চাই ডিজাইনের কথা। Motorola H40 was already good, but in my opinion Motorola H50 Pro is the perfect। প্রথম যে বিগ চেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যামেরা বাম্পের এরিয়াটা। আমার মতে এইবার তারা ক্যামেরা বাম্পের ডিজাইনটা একদম পারফেক্ট করছে, একদম মনে ধরার মতো একটা ডিজাইন। দেখতে অনেকটা এরকম লাগে যে কোনো একটা রাবার পর্দার অপর পাশ থেকে কেউ কিছু একটা চাপ দিয়ে ধরে রাখছে এবং আপনি অপোজিট সাইড থেকে দেখছেন। তো আমি যখন Motorola H40 রিভিউ করি ঠিক সেই সময়টাতে স্মার্টফোনগুলোতে ভিগান লেদার দেওয়ার একটা ট্রেন্ড শুরু হয় যা এখনো চলমান আছে। অনেস্টলি বললে Motorolaও এখানে যেই মেটেরিয়ালটা ইউজ করতেছে এটাও জেনুইন লেদার না। অ্যাকচুয়ালি একটা স্মার্টফোনে জেনুইন লেদার ব্যবহার করা প্র্যাকটিক্যাল না। সো এই ক্ষেত্রে সবাই আসলে একটা ফেক ম্যাটেরিয়াল ইউজ করতেছে যেখানে তারা আসলে মেশিন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা রিয়েলিস্টিক লেদারের মতো ফিল দেওয়ার ট্রাই করতেছে, যেখানে আমি মনে করি Motorola এই ইন্ডাস্ট্রিতে সবার থেকে বেস্ট কাজটাই করতেছে। তাছাড়া এবারের Motorolaতে আমরা নতুন একটা কালার ভেরিয়েন্ট দেখতে যাচ্ছি যেটা হচ্ছে মুনলাইট পার্ল। ওটার পেছনে এরকম ভেগান লেদার ফিল নাই। তো স্মার্টফোনটার বিল্ড ম্যাটেরিয়ালটা আগের মতোই আছে। আমরা এখানে স্যান্ড ব্লাস্টেড অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পাচ্ছি এবং ডিভাইসটাতে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন আছে। সো ওভারঅল এই ফোনটার যে ডাইমেনশন, ফোনটার যে চারদিকে কার্ভের ব্যাপারটা, প্রিমিয়াম ম্যাটেরিয়ালের ব্যাপারটা, এই সব কিছু মিলে ফোনটা আসলে এক হাতে যে ফিলটা দেয় এটা আমার মতে ওয়ান অফ দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই স্মার্টফোনটার ওজন মাত্র 186 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার, যা আগের H40 থেকে সামান্য একটু থিক, বাট ইয়েট এটাকে বেশ স্লিমই বলা যায়। সো ওভারঅল তারা স্মার্টফোনটাতে যে বিল্ড ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছে প্লাস যেই ধাঁচে তারা আসলে স্মার্টফোনগুলোকে ডিজাইন করতেছে এই সব কিছু মিলে ফোনটা অন হ্যান্ড বেস্ট ফিল দেওয়ার পাশাপাশি ওয়ান অফ দি বেস্ট ডিজাইন নিয়েও বাজারে হাজির হয়েছে। তো আমরা সাধারণত বাজারে দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কি করে, অ্যাপেল একটা যে ডিজাইন নিয়ে আসে ওই ডিজাইনটারই তারা তাদের মতো করে মডিফাই করে। আবার কারো যদি একটু বেশি বোরিং লাগে ডিরেক্ট অ্যাপেলের ডিজাইনটাই মেরে দেয় স্মার্টফোনটাতে। সেখানে Motorola অন দি আদার হ্যান্ড সম্পূর্ণ বিপরীত ধর্মের একটা কাজ করতেছে। তারা তাদের নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফুটে তোলা ট্রাই করতেছে এবং আমার মতে এই যে ফোনটা যে বাজেটে ঘুরতেছে অর্থাৎ 40 থেকে 42,000 টাকা, এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটার মতো প্রিমিয়াম ফিল আর কোনো স্মার্টফোনে দিতে পারতেছে না। সো ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটা একটা উইন উইন সিচুয়েশনে অবস্থান করতেছে। তো শুরুতে যেটা বললাম যে মানুষ আগে রূপ দেখে তারপর গুণ বিচার করে, তো এই স্মার্টফোনটার রূপটা আসলে এতটাই ভালো যে আপনি গুণ বিচার করার সময় নাও পেতে পারেন। স্মার্টফোনটার লুকটা আকর্ষণীয় হওয়ার পেছনে অর্ধেক কাজ করতেছে তার কার্ভ ডিসপ্লেটা। এই বছর স্মার্টফোনের ডিসপ্লের যে বেস টেকনোলজি এটাতে কোনো প্রকার চেঞ্জ নাই, আগের মতো POLED প্যানেল ইউজ করা হয়েছে, তবে ডিসপ্লের কিছু স্পেসিফিকেশনে ইম্প্রুভমেন্ট আনা হয়েছে যেটা আসলে বর্তমান সময়ের দাবি। যেমন ডিসপ্লে রেজলিউশন আপগ্রেড হয়েছে 2K রেজলিউশনে, দ্যাটস ওয়াই PPI বেড়ে দাঁড়িয়েছে 446-এ এবং শার্পনেসটাও অ্যামেজিং। তাছাড়া ডিসপ্লের সাইজও কিন্তু বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 6.55 ইঞ্চ, এবার 6.7 ইঞ্চ। তাছাড়া ব্রাইটনেসও একটা ম্যাসিভ আপগ্রেড এসেছে, আগে ছিল 1100 নিটস পিক ব্রাইটনেস, এবার 2000 নিটস পিক ব্রাইটনেস। আর এই বিষয়গুলো বাদে ডিসপ্লেটা অ্যাজ ইউজুয়াল 144 হার্টজের POLED HDR10+ সার্টিফাইড ডিসপ্লে, যেটাতে PWM ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে। তো ডিসপ্লেটা আমার কাছে মনে হলো যেন আগের থেকেও আরেকটু বেশি স্লিম বেজেল ইউজ করা হয়েছে, এটা আমার দেখেই মনে হয়েছে। তাছাড়া অফিসিয়াল হিসাব মতে স্ক্রিন টু বডি রেশিও আগের H40 92.7% থেকে ইম্প্রুভ হয়ে এবার 93.8%-এ উন্নীত হয়েছে। ডিসপ্লেটার কোয়ালিটি এক কথায় অসাধারণ, এটার কালার রিপ্রোডাকশন খুবই ভালো, 1 বিলিয়ন কালার রিপ্রোডিউস করতে পারে। তাছাড়া আগের থেকে বেশি ব্রাইটনেস হওয়াতে এবার আসলে আরও বেশি ইউনিফর্ম লাগে ডিসপ্লেটাকে। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে সাইডগুলোতে সামান্য একটু শ্যাডো আছে, তবে লাকিলি এই ডিসপ্লেটাকে আপনি যখন একটু অ্যাঙ্গেল থেকে দেখবেন তখন কোনো প্রকার গ্রিন বা পিঙ্ক কালারের হিউ দেখতে পাবেন না, যা অবশ্যই একটি ভালো কোয়ালিটির ডিসপ্লের পরিচয়কে বহন করে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারে তেমন কোনো তথ্য নাই, আনলেস অফিসিয়ালি তারা বলছে যে প্রোটেক্টিভ গ্লাস। মানে কি প্রোটেক্টিভ গ্লাস? হোয়াট কাইন্ড অফ প্রোটেক্টিভ গ্লাস? এটা কি গরিলা গ্লাস?
এটা কি গন্ডার গ্লাস? এটা গরিলাও না, গন্ডারও না, বানরও না, কিছুই না। সো আমরা বলতে পারতেছি না ডিসপ্লে প্রোটেকশন কি দেওয়া হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল আগের মতোই এবারও ডিসপ্লেতে কোনো প্রকার প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর দেওয়া হয় নাই, যদিও বক্সের ভিতরে তারা একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিছে। তো ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট হতে পারলেও ডিসপ্লের প্রোটেকশন নিয়ে আমার মনে হয় মোটরোলাকে এখানে আরেকটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। আর যেহেতু বক্সের কথা বলেই ফেললাম, চলুন বক্সের ভিতরে আর কি কি পাচ্ছি সেটা একটু দেখে নিই। তো বক্সটা অ্যাজ ইউজুয়াল প্লাস্টিক ফ্রি প্যাকেজিং এর মধ্যে আসছে, যেমনটা H40 ছিল। তো বক্সের ভিতরে আপনারা পাবেন এই ফোনটার একটা ব্যাক কভার, আর এটাতে আপনারা 68 ওয়াটের চার্জার পাবেন আগের মতোই। কিন্তু এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে স্মার্টফোনটা কিন্তু 125 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে, কিন্তু বক্সে দিচ্ছে আগের লো পাওয়ারফুল চার্জারটা। এই 68 ওয়াটের চার্জারটা দিয়ে এই স্মার্টফোনটাকে আমার ফুল চার্জ করতে মাত্র 30 মিনিট লাগছে। 10 মিনিটে 10% থেকে 60% হয়ে যায়, মানে অবিশ্বাস্য রকমের ফাস্ট। তারপর 20 মিনিটের মাথায় 85%, তারপর 30 মিনিটে ফুল। সো অলরেডি এটা আমার মতে যথেষ্ট ফাস্ট। এখানে 125 ওয়াটের দরকারই নাই, বিকজ 125 ওয়াটটা ব্যাটারির উপর একটা ডাবল প্রেশার ক্রিয়েট করবে, যেটা ব্যাটারির লঞ্জিভিটির ক্ষেত্রে একটা ক্ষতিকর প্রভাব রাখতে পারে। কিন্তু এটাও ঠিক যে আমি যখন জানবো দিন শেষে যে আমার স্মার্টফোন 125 ওয়াটের সাপোর্ট আছে, কিন্তু বক্সে দিয়ে দিল না, এটা একটু মন খারাপ হতেও পারে। তো কথা বলছিলাম আমরা এই স্মার্টফোনটাতে ঠিক কি কি ইমপ্রুভমেন্ট আসছে। তো ইমপ্রুভমেন্টের ক্যাটাগরিতে আমরা ডিজাইন, ডিসপ্লেতে ইমপ্রুভমেন্ট দেখতে পাইলাম, কিন্তু ইমপ্রুভমেন্ট পাইলাম না এটার স্পিকারে। এটাতে আগের মতোই ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, যেখানে ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। সাউন্ড কোয়ালিটিও আগের মতোই মোটামুটি ডিটেইলড, কিন্তু ম্যাক্স ভলিউমটা খুব একটা বেশি না। এবং আগের মতোই এটাতেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা আগের মতোই সুপার ফাস্ট এবং অ্যাকুরেট। হার্ডওয়্যার সেগমেন্টে স্মার্টফোনটাতে বেশ ভালো রকমের একটা চেঞ্জ এসেছে, যদিও দামটা আগের মতনই আছে, তবে এবার আমরা একদম গরম গরম নতুন একটা প্রসেসর এটাতে পাচ্ছি। ব্যাপারটা অনেকটা এইরকম যে ধরেন আপনি Motorola H40 কিনতে চেয়েছিলেন, তো এই স্মার্টফোনটা কেনার জন্য সময় এবং সুযোগ আসতে আসতে বাজারে Motorola H50 Pro চলে আসছে। কিন্তু আপনি Motorola H40-তে যে MediaTek Dimensity 8020 পাইতেন, তার তুলনায় এই ফোনটাতে আপনি এখন যেটা পাচ্ছেন Snapdragon 7 Gen 3, তা মাছ বেটার একটা এক্সপেরিয়েন্স আপনাকে দিতে যাচ্ছে। ভাই, তো নোটিফিকেশন দেওয়ার সময় এলো না। ফোনটাও তাহলে বুঝে দিতে চাইছে যে জি ভাই, ইউর রাইট, আপনি ঠিক বলছেন, স্ন্যাপড্রাগন মানি হচ্ছে বেস্ট পারফরমেন্স। তো আমরা কথা বলছি স্ন্যাপড্রাগন 7 Gen 3 কে নিয়ে, যেটা আপনি যদি স্ন্যাপড্রাগন 7 Gen 1 এর সাথে কম্পেয়ার করেন, তাহলে সিপিইউ সাইডে 15% এবং জিপিইউ সাইডে পুরা পাক্কা 50% এর একটা আপগ্রেড আসছে এটাতে। এনিওয়েজ, এই প্রসেসরটাতে আপনারা পাচ্ছেন 4টা Cortex A715, যারা 2.4 GHz থেকে 2.63 GHz পর্যন্ত রান করবে। বাকি 4টা কোর হচ্ছে পাওয়ার সেভিং কোর Cortex A510, 1.8 GHz এ রান করছে। জিপিইউ হচ্ছে Adreno 720 জিপিইউ, এবং এটা বিল্ড হয়েছে TSMC-র 4 ন্যানোমিটার নোডে। সো এফিসিয়েন্সির দিক থেকে এবং টেম্পারেচারের দিক থেকে একদমই টেনশন করা লাগতেছে না। এটার বাস্তবতা আমরা একটু পরেই দেখতে পাবো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই স্মার্টফোনটাতে কি স্টোরেজ ব্যবহার করা হয়েছে জানেন? এটাতে ব্যবহার করা হয়েছে UFS 2.2 স্টোরেজ আপ টু 512 জিবি, যেটা কিনা Motorola H40-তে ছিল UFS 3.1। একটা স্মার্টফোনে ইউআই কতটা ফ্লুয়েন্ট থাকবে, একটা অ্যাপ কতটা দ্রুত ওপেন হবে, একটা অ্যাপ কতটা দ্রুত ইনস্টল হবে, একটা কমপ্লেক্স অ্যাপ যেটা হয়তো অনেক বেশি প্রেশার ফেলে ফুল সিস্টেমের উপর, সেটা প্রপারলি রান করার জন্য একটা ফাস্ট ইন্টারনাল স্টোরেজ থাকাটা যে কতটুকু ইম্পর্টেন্ট, সেটা আমার মনে হয় Motorola জানে না। এনিওয়েজ, এই স্মার্টফোনটাতে আপনারা পাচ্ছেন সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে এটাতে যেই অ্যাসোসিয়েট ইউজ করা হয়েছে সেটা কিন্তু LPDDR5 র্যাম সাপোর্ট করে। এটাতে যদি LPDDR5 র্যাম দেওয়া যেত, এই ফোনটা এতটা বেশি ফাস্ট হয়ে যেত যে মনে হয় Motorola নিজে সামলাতে পারতো না। দ্যাটস ওয়াই ভয়ে তারা ইন্টারনাল স্টোরেজও স্পিড কমাই দিছে, র্যামেও এবার তেমন কোনো আপগ্রেড আনলো না, আগের মতোই আছে। তাছাড়া ফোনটাতে আপনারা 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন, যেটা কিনা আগের থেকে 100 মিলিঅ্যাম্পিয়ার সাইজে বড়। জাস্ট চার্জিং স্পিডটা 68 থেকে 125 ওয়াট হয়েছে, এবং যথারীতি ওয়্যারলেস চার্জিং সাপোর্টটাও আছে। চলে আসি বেঞ্চমার্কে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গিগবেঞ্চে এই ফোনটা স্কোর করেছে সিঙ্গেল করে 1147 এবং মাল্টি করে 3163। এরপর চলে আসি Antutu-তে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটা স্কোর করেছে 7,15,000 প্লাস। স্কোরটা কিন্তু বেশ ভালোই, কিন্তু এই বাজেটে আরও অনেক বেশি স্কোর করার মতো ক্যাপাবল স্মার্টফোন আছে। যাই হোক, এই স্কোরটা দেখে আমার একটু সন্দেহ হয়েছিল, তারপর আমি অনলাইন ঘেটে দেখলাম এই স্ন্যাপড্রাগন 7 Gen 3 8 লক্ষ প্লাস স্কোর করতে পারে, সেখানে 7,15,000 কিন্তু বেশ কম। এরপরই মূল বিপত্তি শুরু হয়, যেমন পরবর্তী টেস্টে আপনারা দেখতে পাচ্ছেন 6,40,000 মতো স্কোর করেছে। দ্বিতীয় ধাপে এই টেস্টটা করেছি জাস্ট ফর ক্ল্যারিফিকেশন যে আমার কেন 7 লক্ষের উপরে স্কোর আসে নাই, ভাবতেছিলাম এবার হয়তো বা বেশি আসবে, কিন্তু ঘটনা ঘটছে লিটারালি উল্টা। তো আমি ভাবতেছিলাম যে এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটির সাথে পারফরমেন্সের কোন প্রকার সম্পর্ক আছে কিনা, তাই এই ফোনটার 12% চার্জের সময় এখানে আমি একটা টেস্ট করেছি, যেখানে আবার স্কোর এসেছে 6,51,000। সো এখানে চার্জ ক্যাপাসিটির সাথে পারফরমেন্সের কোনো সম্পর্ক নাই।
কিন্তু ফোনটার ভিতরে গেম মোড নামে একটা অপশন আছে যেটার ভিতরে আপনারা পারফরমেন্সটাকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমি গেম মোডের মধ্যে Antutu কে অ্যাড করে আমি টার্বো মোডে সেট করি এবং টার্বো মোডে সেট করে টেস্ট করার পর আমি আরো হতাশ হয়েছি বিকজ দেখতে পাচ্ছেন 6,18,000 স্কোর করেছে, কিন্তু আমি ফোনের পারফরমেন্সটাকে কিন্তু টার্বো মোডে দিছি। সো এখানে আরো বেশি আসার কথা, কিন্তু ঘটছে উল্টাটা। তো আমি আরো কনফিউজড হয়ে গেলাম যে আসলে ঘটতেছেটা কি। সো আমি কি করলাম, এটাকে আবার গেম মোড থেকে বের করে দিয়ে ফোনটাকে রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দিয়ে আমি আবার টেস্ট করেছি। এইবার আগের থেকে একটু ইমপ্রুভড রেজাল্ট আসছে, যেটা হচ্ছে 6,71,000। বাট এটা স্টিল একদম প্রথম রেজাল্টের মতন না। তো ফোনটা রিস্টার্ট দেওয়ার পর যেহেতু একটু ইমপ্রুভড রেজাল্ট পাওয়া গেছে, সো আমি চিন্তা করলাম এক কাজ করি, এবার এক্সটার্নাল কুলার এটাতে সেট করি, সেট করে টেস্ট করে দেখি কি অবস্থা। এবার অবস্থা আরো বেগতিক, কারণ এক্সটার্নাল কুলার সেট করার পর Antutu-তে এটা সর্বনিম্ন স্কোর করেছে, যেটা হওয়ারই কথা না। যদি আপনারা গ্রাফটা খেয়াল করে দেখবেন যে টেম্পারেচার কিন্তু অনেকটাই কম আছে, কিন্তু এখানে পারফরমেন্সটা বৃদ্ধি পাচ্ছে না। তারপর আমি এক্সটার্নাল কুলারটা সরিয়ে দিয়ে আবার সাথে সাথে একটা টেস্ট করেছি, যেখানে আবার 6,89,000 স্কোর করেছে, আগের থেকে বেটার। তো এইখানে স্কোরগুলো এত ওঠানামা কেন করতেছে, আমি আসলে অনেক ঘাটাঘাটি করছি ফোনটাকে, বাট এটার কোনো সলিড এভিডেন্স আমি খুঁজে বের করতে পারি নাই। যাই হোক, আরো ইন্টারেস্টিং ব্যাপার আপনারা দেখতে পারবেন 3D মার্কে। তো প্রথমে আমরা এটাতে স্টিল নোমাড লাইট টেস্ট করেছি, যেখানে 493 স্কোর করেছে, যা আসলে ইন্ডিকেট করে যে এই প্রসেসরটা একদম হাই এন্ড প্রিমিয়াম গ্রাফিক্সের গেমগুলো খেলার ক্যাপাবল না। ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে স্কোর করেছে 1419, যেটা থেকে বোঝা যায় যে মোটামুটি হাই এন্ড গেমসগুলো গ্রাফিক্সটা একটু অ্যাডজাস্ট করে নিলে খেলা যাবে বেশিরভাগই। তারপর ওয়াইল্ড লাইফ এটা স্কোর করেছে 5,372, যা দেখে সহজেই বোঝা যায় যে মিডিয়াম টু হাই এন্ড যে গেমসগুলো আছে এগুলো খুব অনায়াসেই খেলা যাবে এটাতে। তো এবার দেখেন আমি সাইড বাই সাইড দুটো স্ট্রেস টেস্টের রেজাল্ট দেখাচ্ছি। বাম পাশে ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে এখানে 60.6% স্টেবিলিটি আসছে, আর ডান পাশে শুধু ওয়াইল্ড লাইফের স্ট্রেস টেস্টে আসছে 75.1%, যেটা আসলে এই ধরনের একটা এফিশিয়েন্ট এবং লো পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8s Gen 3 বা 8 Gen 2 যারা এই বাজেটে ঘোরাফেরা করতেছে তাদের হিসেবে এতটা খারাপ আসার কথা না। তবে এই অবস্থার উন্নতি ঘটে পরবর্তীতে যখন গেম মোডে আমি 3D মার্কে যুক্ত করে সেখানে পারফরমেন্স মোডটাকে টার্বোতে দিই। এরপর আবার টেস্ট করার পর এখানে আমরা যথাক্রমে 95 এবং 95.3% এর স্টেবিলিটি পেয়েছি। সো বুঝতেই পারতেছেন, আপনারা যখন এই ফোনে গেমস খেলবেন তখন অবশ্যই আপনারা গেম মোড থেকে পারফরমেন্সটাকে টার্বো মোডে সেট করে নেবেন। আদারওয়াইজ হয়তোবা লং রানে বা অনেকক্ষণ লম্বা সময় যাবত গেমস খেললে পারফরমেন্সের ড্রপ অবশ্যই দেখতে পাবেন। তারপর সবথেকে দুঃখের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ফোনের ইন্টারনাল র্যাম এবং রমের স্পিড টেস্ট, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে UFS 2.2 ইকুইভ্যালেন্ট রম এবং LPDDR4X র্যাম, যেটা আসলে এই বাজেট হিসেবে মোটেও কম্পিটিটিভ না। আচ্ছা, তো চলে আসি গেমিংয়ে। তো অনেক পারফরমেন্সের আপ ডাউন দেখছি ঠিকই, কিন্তু অনেস্টলি বলতে গেলে যখন আমি ফোনটাতে গেমস খেলছি তখন ব্যাপারটা একটু অন্যরকমই ছিল। যেমন পাবজিতে এই ফোনটা সর্বোচ্চ HDR গ্রাফিক্সে 60 FPS আউটপুট দিতে পারে, এবং এতক্ষণ যে গেম মোডের কথা বলতেছিলাম ওইটা হচ্ছে যে এইটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা টার্বো মোডটা সেট করে নেবেন। গেমসের বেলাতে আমি এটাই করেছি। তো পাবজিতে HDR গ্রাফিক্সে 60 FPS এ ফোনটা খুবই স্মুথ একটা পারফরমেন্স আউটপুট দিয়েছে, যদিও হালকা পাতলা ফ্রেম ড্রপ আমি খেয়াল করেছি, যেটা HDR-ই থাকে, কিন্তু পরে যখন আপনি গ্রাফিক্সটাকে HDR থেকে HD-তে দিবেন তখন দেখবেন যে এটা একেবারে বাটারি স্মুথ 60 FPS দিতেছে, অর্থাৎ কোন প্রকার ফ্রেম ড্রপ হইতেছে না। তো এই ফোনটাতে খুবই সহজে 60 FPS গেম প্লে করা সম্ভব হয়েছে, যদিও স্মুথ গ্রাফিক্স সেটিংসে 90 FPS এর কোনো সাপোর্ট নাই। এরপর একটা মাঝারি আকারের একটা গেমস খেলেছে এই ফোনটাতে, যার নাম হচ্ছে রেভেল রেসিং। এই গেমসটা এই ফোনটাতে খুব সুন্দর গ্রাফিক্স প্রোভাইড করেছে এবং 60 FPS এর স্মুথ গেম প্লে প্রোভাইড করেছে। আসলে এই ধরনের ক্যালিবারের গেমসগুলো আপনারা এই ফোনটাতে অনায়াসে খেলতে পারবেন। তার থেকে উপরের দিকে গেলে লাইক জেনশিন ইম্প্যাক্ট টাইপ গেমসগুলো এই ফোনটা খুব বেশি ভালো হ্যান্ডেল করতে পারবে না। তাছাড়া এই ফোনটাতে যে 12 GB র্যাম আছে সেটাতে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সটা ভালোই পেয়েছি। এট এ টাইম বেশ অনেকগুলো অ্যাপস এবং গেমস চালানো যায়, কিন্তু এই ফোনের র্যাম ম্যানেজমেন্টটা খুব একটা ভালো না। অর্থাৎ একসাথে অনেকগুলো অ্যাপস চালানো গেলেও আপনারা যদি ফোনটাকে 5-10 মিনিটের জন্য একটু সাইডে রেখে দেন আইডল অবস্থায়, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে অনেক অ্যাপস বা গেমস কেটে গেছে। এই স্ন্যাপড্রাগন 7 Gen 3 আমার কাছে খুবই এফিশিয়েন্ট একটা এসওসি মনে হয়েছে, কারণ মাত্র 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ফোন থেকে হেভি ইউসেজ করার পরও 6 ঘন্টা 46 মিনিটের স্ক্রিন অন টাইম পাইছি, যেটা আমার হিসেবে খুবই চমৎকার। কারণ আমি এক্সপেক্ট করতেছিলাম যে 6 ঘন্টারও কম হয়তোবা পেতে পারি, বাট অল থ্যাঙ্কস গোস টু দিস এসওসি, যার কারণে এরকম বেশি পরিমাণের স্ক্রিন অন টাইম এটা থেকে পাওয়া গেছে। পরবর্তী স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, ফোনটা 5 ঘন্টা 25 মিনিটের স্ক্রিন অন টাইম দিয়েছে, যেখানে এখনো 28% ব্যাটারি বাকি। এটাকে আপনারা মিডিয়াম টু হেভি ইউজ বলতে পারেন, এবং এই ইউসেজে আমার যদি ফোনটাকে আমি ফুললি চার্জ ড্রেন করি ততক্ষণে দেখা গেছে যে 7 ঘন্টা পার হয়ে যাবে স্ক্রিন অন টাইম। সো ব্যাটারির সাইজ কম হলে আপনারা এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে মোটেও টেনশন করা লাগবে না। অ্যান্ড্রয়েডে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করলাম তা বেশ অবাক করার মতোই। সো বলা যায় এই স্মার্টফোনটা গেমিং স্পিরিট নিয়ে জন্মায়ই নাই।
যেমন এই ফোনটাতে যদি গেমিং ক্যাপাবিলিটি আরও ইমপ্রুভ করতে হয় তাহলে দরকার পড়বে বড় ব্যাটারি, বাইপাস চার্জিং সিস্টেম, ইন্টারনাল ভেপর কুলিং চেম্বার, এই ধরনের বেশ কিছু বিষয় যা ফোনটাকে আরও মোটা এবং বাল্কি করে তুলবে। কিন্তু ফোনের ভাবসাবটা এমনই যে এই ফোনটার একটা বিশেষ শ্রেণীর লোকরাই পছন্দ করবে যারা আসলে গেম খেলার ব্যাপারে মোটেও চিন্তিত না। সেটা না হয় মেনে নেওয়া যায়, সমস্যা নাই, সবার গেমস খেলার প্রয়োজনও নেই। কিন্তু আমাকে এই ফোনটা একটা বিষয় নিয়ে টেনশনে ফেলে দিছে, সেটা হচ্ছে এটার ওয়াইফাই পারফরমেন্স। কিছুদিন আগে একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাই আপনারা ওয়াইফাই সিম পারফরমেন্সগুলো নিয়ে কথা বলেন না কেন। তো সেখানে আমি তাকে বুঝিয়েছি যে দেখেন ভাই, বেশিরভাগ ক্ষেত্রে স্মার্টফোনগুলোর এইগুলোর পারফরমেন্স ভালোই পাওয়া যায়। সো এটা নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না, বরং যদি কখনো কোনো স্মার্টফোনের সমস্যা পাই সেটা অবশ্যই তুলে ধরবো, যেমনটা এই স্মার্টফোনটাতে পেয়েছে। আমি প্রথমত এটাকে যখন গুগল প্লে স্টোর থেকে কোনো বড় বড় গেমস ডাউনলোড করছিলাম দেখতে পাচ্ছিলাম বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। কিন্তু আমি ব্রাউজার দিয়ে যখন বড় বড় সাইজের কিছু ডাউনলোড করছিলাম, যেমন এটাতে Antutu সফটওয়্যারটা ডাউনলোড করছিলাম যেটা 1 জিবির উপরে সাইজ, ওইটা ডাউনলোড হতে কোনো সমস্যা হয় নাই। এরপর আমি যখন এই ফোনটাতে পাবজিটা ওপেন করলাম, পাবজির ভেতরকার যে ডেটাগুলো ডাউনলোড হওয়ার প্রয়োজন পড়ে সেটা দেখলাম এই ফোনটা অনেক সময় লাগাই দিল ডাউনলোড হওয়ার জন্য। এমনকি আমি পরবর্তীতে গেমসে ঢোকার পরেও এটার ইন্টারনেট কানেকশন বারবার সিগন্যাল দিচ্ছিল যে আপনার ওয়াইফাইতে ইস্যু আছে। সো আমার একটু কনফিউশন লাগলো যে আমার কি নেটের সমস্যা কিনা। পরে আমি আমার অন্য ডিভাইসগুলো দিয়ে চেক করে দেখলাম যে আমার ইন্টারনেট পারফেক্টলি ফাইন, এই ফোনটাতেই সমস্যা হচ্ছে। কিন্তু এটাতে সিম কানেক্ট করে আমি ফোনে কথা বলে দেখেছি, কোনো সমস্যা ফেস করি নাই। ছোটবেলায় সাধারণ জ্ঞান বইয়ে পড়তাম চীনের দুঃখ হুয়াংহো নদী, যা বর্তমান সময়ের পরিক্রমায় তাদের আশীর্বাদ হিসেবে রূপ নিয়েছে। অন্যদিকে এই মোটরোলা ক্যামেরার এক্সপিরিয়েন্স দিনকে দিন খাদের মধ্যেই পড়তেছে। লাস্ট ইয়ার মোটরোলা H40 ক্যামেরা এক্সপিরিয়েন্স দেখে আসলে আমি অনেকটা হাই এক্সপেকটেশন নিয়ে এবার বসেছিলাম যে দেখবো মোটরোলা এবার বড় রকমের একটা ইমপ্রুভমেন্ট নিয়ে হাজির হয়েছে। কিন্তু বাস্তবে যে কি পাইলাম চলুন আমরা সবাই নিজ চোখে ব্যাপারটা একটু দেখে নিই। প্রথমে দেখে নিই ক্যামেরার স্পেসিফিকেশনগুলোকে। যেমন আমরা প্রাইমারি ক্যামেরা এবং আলট্রা অ্যাঙ্গেল ক্যামেরা আগের বারের H40 মতো একদম সেম পাচ্ছি। জাস্ট নতুন যুক্ত হয়েছে এবার একটা 10 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা যেটা 3x অপটিক্যাল জুম প্রোভাইড করবে, এবং এখানে কিছু সেন্সর আছে যেখানে আমরা পাচ্ছি লেজার অটোফোকাস, এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স এবং ফ্লিকারটাকে অ্যাডজাস্ট করবে। আর ফোনটার সামনের দিকে আছে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা f1.9 অ্যাপারচার, যেটা আগের থেকে ভালো একটা ইম্প্রুভমেন্ট। তো এই ফোনটাতে আমরা বেশ কয়েকটা জুম লেভেল ইউজ করতে পারবো, যেমন 1x, তারপর 3x, তারপর 6x, তারপর ম্যাক্স। তো এটার প্রাইমারি ক্যামেরাটা মূলত শুধুমাত্র ডে লাইটেই তার সর্বোচ্চ ভালোটা দিতে পারে, এবং অলরেডি আপনারা কয়েকটা জুম ছবি দেখতে গিয়ে খেয়াল করেছেন হয়তোবা যে প্রাইমারি ক্যামেরা এবং 3x জুম ক্যামেরার মধ্যে কালারের কিন্তু বেশ ভালো একটা ফারাক আছে, যেখানে আমার কাছে 3x জুমটাকেই বেশ অ্যাকুরেট কালার দিচ্ছে বলে মনে হচ্ছে। এবং একই সাথে যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার কথা বলি, এখানে একটা ইমপ্রুভমেন্টের দরকার ছিল যেটা তারা করে নাই, তবে এটা বেশ ওয়াইড একটা ছবি দিতে পারে। তো কালারের যে ডিফারেন্সের কথা বলছি সেটা আপনারা এখানে 2x এবং 3x কে পাশাপাশি দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা ডিফারেন্স, যেখানে 3xটা একদম অ্যাকুরেট রেজাল্ট দিয়েছে। প্রাইমারি ক্যামেরাতে কালারটা অনেক বেশি ওয়ার্ম করে দিচ্ছে, একটু বেশি স্যাচুরেটেড করে ফেলতেছে, যেটা রিয়েলিস্টিক না, বাট আপনার কাছে পার্সোনালি ভালো লাগলে লাগতে পারে। আর এটার যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা সেটা আমার কাছে মনে হচ্ছে যে ডে লাইটেও মানে সব সিচুয়েশনে ভালো করতেছে না। যেমন এই ছবিটা ভালো লাগছে, কিন্তু এর আগে যেটা দেখালাম ওইটা কিন্তু খুব একটা ভালো লাগে নাই, অথচ দুইটাই ডে লাইটে ছিল। এনিওয়েজ, আমরা এবার একটু দেখতে চাই Motorola H40 এবং H50 Pro সাইড বাই সাইড। তো এখানে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে কালারের কি পরিমাণ ডিফারেন্স। যদিও হয়তো বা আপনারা অনেকে বলবেন যে H50 Pro এর কালারটা সুন্দর লাগতেছে বিকজ এই ছবিটা একটু বেশি ব্রাইট, একটু বেশি ওয়ার্ম, একটু বেশি স্যাচুরেটেড। কিন্তু এখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে দেখা গেছে যে Motorola H40 কি বেটার বলতে হবে, বিকজ H40 ছবিতে তুলনামূলক বেটার রেজাল্টস দিতে পেরেছে এবং অ্যাকুরেট কালার এবং এক্সপোজার ব্যালেন্সটা করতে পেরেছে, যেটা H50 Pro পারতেছে না। যদিও সেম ক্যামেরা সেন্সর, কিন্তু Motorola এবার প্রাইমারি ক্যামেরাটার কালারটা নিয়ে অনেক বেশি কাজ করছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা আসলে আমি আশা করতেছিলাম ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু বরং এটা কোনো ইমপ্রুভমেন্টই হয় নাই। এটা তাদের আসলে একটা স্বেচ্ছাচারিতাই হয়েছে, যেটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। তো Motorola H40 রিভিউতে আমি বলেছিলাম যে এটা বাই ডিফল্ট ছবি তুললে একটু বেশি এক্সপোজ ছবি তুলে অথবা ট্যাপ করে নিলে অ্যাকুরেট এক্সপোজারটা ঠিক করে নিতে পারে। তো এই সেম সমস্যাটা আমি Motorola H50 Pro-তেও দেখতে পাইলাম। এই ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লাগছে, বিকজ এইবার H50 Pro-তে কিন্তু ডেডিকেটেড সেন্সরই দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনার এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স এবং ফ্লিকারটা কন্ট্রোল করবে। ইয়েট স্টিল এটা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারতেছে না, যা খুবই দুঃখজনক। এবার আমরা কথা বলবো লো লাইট নিয়ে। তো প্রথমে যদি এক্সট্রিম লো লাইটের কথা বলি, আপনারা এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, তারপর এই যে 1x দেখতে পাচ্ছেন, এরপর আবার 3xও দেখতে পাবেন। তো এই ছবিগুলো আমার কাছে মনে হলো যে এই Motorola বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। তবে এটা কিন্তু মোটো সহজ ছিল না, খুবই কঠিন ছিল, বিকজ আমাকে খুব শক্ত হাতে স্মার্টফোনটাকে ধরে রাখতে হচ্ছিল। আদারওয়াইজ কি হচ্ছিল এটা একটু পরেই দেখবেন। তো জেনারেলি লো লাইটে এই ফোনের ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমি একটু হতাশ, বিকজ ডিটেলসের কিন্তু মোটামুটি ভালোই ফল হয়, এবং জেনারেলি এই ফোনের ক্যামেরাটাকে আমার কাছে লো লাইটের জন্য সুইটেবল মনে হয় নাই।
যদি আমরা যেটা শুরুতে দেখেছি যে এই ক্যামেরা একটু নিজে থেকেই ছবিগুলোতে ওয়ার্ম টোন পুশ করে, যেটা আসলে দিনের বেলাতে খুব একটা সুবিধাকর মনে না হলেও লো লাইটে এসে কিছুটা হেল্প করেছে। আর অন্যদিকে লো লাইটে আল্ট্রা অ্যাঙ্গেল ক্যামেরার অবস্থা খুবই বেগতিক, যেটা অলরেডি বলেছি দিনের বেলাতেই ভালো রেজাল্টস পেতে সামটাইমস বেগ পেতে হচ্ছিল, সেখানে লো লাইটে ভালো পাওয়ার প্রশ্নই আসে না। তো যেটা বলছিলাম যে স্মার্টফোনটাকে খুবই শক্ত হাতে ধরে রাখতে হবে, যদি না করেন তাহলে এই ধরনের রেজাল্টসই পাবেন, যেটা 1x এর ক্ষেত্রে হালকা পাতলা ব্লার হয়ে যায় ঠিকই, কিন্তু 3x এর বেলায় জিনিসগুলো ভয়ঙ্কর রকমের ব্লার হয়ে যায়, মনে হচ্ছেন লাইট পেন্টিং করে ফেলছি আমি পুরো সিনারি জুড়ে। এই ধরনের ব্লার ইমেজ এই ক্যামেরাটাতে খুবই ফ্রিকোয়েন্টলি উঠতেছিল, যার কারণে আসলে আমি খুবই বিরক্ত ফিল করতেছিলাম এই ফোনের ক্যামেরা নিয়ে, স্পেশালি লো লাইটে। অন্যদিকে আরো একটা হতাশার দিক হচ্ছে এই ফোনের পোর্ট্রেট স্যাম্পল। এই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লারের যে এই টেকনিকটা, এটা আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট হয় নাই আগের ফোরটির তুলনায়। সামটাইমস ব্যাটে বলে মিলে গেলে সুন্দর ছবি আসে, আদারওয়াইজ আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই এটার পোর্ট্রেট নিয়ে খুব একটা স্যাটিসফাইড হতে পারবেন না। যেখানে 3x এর পোর্ট্রেটটা সুন্দর হইতে পারতো, কিন্তু 3x পোর্ট্রেটের ছবির ডিটেলস এত ভয়ঙ্করভাবে ফল করে দিনের বেলাতেও, যা আসলে বলার মতো না। তো এবার ফ্রন্ট ক্যামেরাতে একটা আপগ্রেড আসছে, যদিও ওভারঅল পিকচারের মধ্যে খুব একটা ইমপ্রুভমেন্ট হয়েছে বলে আমার কাছে মনে হইতেছে না। স্কিন টোনটা অ্যাকুরেট থাকে না, কেমন যেন সবকিছু কালো কালো বানায় ফেলে। তাছাড়া কালার রিপ্রোডাকশনও আমার কাছে যথেষ্ট ঘাটতি আছে বলেই মনে হয়েছে। ফ্রন্ট ক্যামেরাটা কিছুটা সময় নিয়ে ছবি তুলে লো লাইটে, এরকম ল্যাম্পপোস্টের লাইট নিচে দাঁড়ায় ছবি তুললেও সময় নেয় অনেক। এবং ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটও আমার কাছে মোটামুটি মানেরই মনে হয়েছে, আহামরি কিছু না, খুব একটা স্যাটিসফাই হওয়ার মতো রেজাল্টও না। ভিডিও রেকর্ডিং সেগমেন্টে চলে আসলে আমরা এখানে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবো, যেখানে স্টেবিলাইজেশনের সুবিধা আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রাইমারি ক্যামেরার স্টেবিলাইজেশনটা ভালোই করতেছে। তবে সমস্যাটা হচ্ছে যে ভিডিও রেকর্ড করার পর আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা কাঁপাকাঁপি করতেছে, মনে হচ্ছে ফ্রেম স্কিপ করতেছে। এই সমস্যাটা এই মুহূর্তে আপনারা H40, H50 Pro এর ভিডিও স্যাম্পল সাইড বাই সাইড দেখলে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে কি হইতেছে এই জায়গায়। তো প্রথমত এখানে কালারের ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি আমরা পিকচারে দেখতে পেয়েছি, সেম অবস্থা ভিডিওতেও। এবং H40 ভিডিওটা দেখেন বেশ স্মুথ, কোনো কাঁপাকাঁপি বা কোনো ফ্রেম স্কিপ নাই, যেটা কিনা আবার H50 Pro তে দেখা গেছে ভালো রকমের ফ্রেম স্কিপ হচ্ছে। এটা আমার কাছে একটা সফটওয়্যার অপটিমাইজেশন ইস্যু বলেই মনে হয়েছে। তাছাড়া আপনার এই ফোনে ভিডিও রেকর্ড চলাকালীন অবস্থায় সবগুলো লেন্সে সুইচ করতে পারবেন সাইমালটেনিয়াসলি। কিন্তু এখানে আমি একটা সমস্যা খুঁজে পেয়েছি, যেমন বৃষ্টির যে ফোঁটাগুলো 1x ক্যামেরাতে কিন্তু ঠিকমতোই বোঝা যাচ্ছে, কিন্তু যখন আমি 3x এ যাচ্ছি দেখেন এখানে মনে হইতেছে ভিজুয়াল আর্টিফ্যাক্ট তৈরি হয়ে যাইতেছে, অনেকটা কুয়াশার মতো ছড়ায় যেতেছে। তারপর আমরা যদি লেন্স ফ্লেয়ারগুলো আপনাকে একটু দেখাই এই ক্যামেরার, যে দেখবেন যে তেল তেলে একটা ভাব আছে। তো আমি এটা দেখা বেশ কয়েকবার ডস খাইছিলাম, আমি মনে করছিলাম আমার ক্যামেরা লেন্সের উপর হয়তো বা তেল লেগে আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে না, একদম ক্লিয়ার ছিল লেন্স। এবং এর মূল কারণটা হচ্ছে যে কম দামি লেন্স এলিমেন্ট ইউজ করা হয়েছে এই ফোনে। তো এক্সট্রিম লো লাইটে এই যে ভিডিও রেকর্ড স্যাম্পলটা এখানে দেখতে পাইতেছেন, এখানে কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, সবগুলো লেন্সে জুম করা যাইতেছে, যদিও আল্ট্রা অ্যাঙ্গেলের অবস্থাটা একটু বেশি খারাপ। সেই সাথে আপনারা এই ক্যামেরাতে HDR10+ ভিডিও রেকর্ড করতে পারবেন, যদিও এটার HDR রেকর্ডিং ক্যাপাবিলিটিতে যথেষ্ট সমস্যা আছে বলে আমার কাছে মনে হয়েছে। ক্যামেরা অ্যাপটা ব্যবহার করাকালীন এটার ইউআইতে প্রচুর পরিমাণে ল্যাগ, লং শাটার, ছবি তোলার পর লং টাইম ধরে প্রসেসিং, এই সব কিছু মিলে এই ক্যামেরাটা আমাকে একটা বাজে এক্সপিরিয়েন্স দিয়েছে। যদিও H40 ক্যামেরাটা স্টিল এখনো ইমপ্রুভ হয় নাই, তবে এটা থেকে বেটার পজিশনে আছে। অ্যান্ড্রয়েড 14 এ রান করছে Motorola H50 Pro। ইউআইটা নেয়ার স্টক, বাট উইথ সাম Motorola অ্যাপস অ্যান্ড Motorola ফিচার্স। ইউআইটা খুবই স্মুথ, নো ডাউট, বাট এটা আসলে বাজারে আরও যে সকল ইউআই গুলো আছে তাদের মতো ফ্লুয়েন্ট না। এই ফোনের ইউআইকে ফ্রস্টেড গ্লাসের মতো দেখতে ডিজাইন করা হয়েছে, যা চমৎকার দেখতে। কিন্তু আমি যদি Motorola H40 তে আসা অ্যান্ড্রয়েড 14 আপডেটের সাথে একটু কম্পেয়ার করে বলি, ওই ফোনটাতে এই জিনিসটা নাই যেটা এটাতে আছে। তার মানে কি Motorola তাদের ডিভাইসগুলোর জন্য আলাদা আলাদা করে সফটওয়্যার ডেভেলপ করে থাকে? ব্যাপারটা যদি এরকমই হয় তাহলে ব্যাপারটা একটু আনপ্রফেশনালি হবে। সুতরাং অচিরেই তাদেরকে তাদের এই ইউআইটাকে আরো বেশি ফ্লুয়েন্ট এবং আরো বেশি বাগ ফ্রি করতে হবে। তো Motorola H50 Pro কে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তো স্মার্টফোনটা কি আমাদেরকে ধরা খাওয়াই দিল? উত্তরটা আশা করি আর বলার অপেক্ষা রাখে না, আপনারা পেয়ে গেছেন। আপনারা স্মার্টফোনটার ব্যাপারে বেশ অনেক কিছুই জানতে চেয়েছেন, তাই সবকিছু ভিডিওতে ইনক্লুড করতে গিয়ে ভিডিওটার সাইজ একটু বড় হয়ে গেছে। আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। যদি আজকের আমার এই পরিশ্রমটা আপনার কাছে সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে যাবেন। তবে যাবার আগে লাস্ট একটা কোশ্চেন, যেটা এই ফোন নিয়ে পোস্ট করার পর একজন জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে যে ইসরায়েলি ব্র্যান্ড কেন প্রমোট করব আমরা? এই বিষয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্টটা স্ট্রং থাকা দরকার। এটা যদি সত্যিকার অর্থে ইসরায়েলি ব্র্যান্ড হয় তাহলে এটাকে আমাদের বয়কট করাই উচিত। কিন্তু আমি পার্সোনালি যে বিষয়টুকু জানি সেটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি।
তো মোটরোলা অরিজিনালি আমেরিকান বেসড একটা কোম্পানি, যাদের অবশ্য বড় রকমের একটা উইং স্প্যান আছে ইসরায়েলও। যেমন তাদের আর্মিদের জন্য যে সকল নেটওয়ার্ক রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন পড়ে, সেখানে সরাসরি মোটরোলা এককভাবে তাদেরকে সহায়তা দিয়ে থাকে, যেমন 4G কানেক্টিভিটি, 5G কানেক্টিভিটি, রেডিও কানেক্টিভিটি, এই ধরনের বিষয়গুলোতে। কিন্তু মোটরোলার যে ফোন বিভাগটা সেটা টোটালি আলাদা, যা কিনা আমেরিকাতে অবস্থিত ছিল এতদিন, এখনো হয়তোবা আছে। তবে কয়েক বছর আগে আপনারা হয়তোবা জানেন যে লেনোভো কিন্তু মোটরোলাকে কিনে নিয়েছে। সো এই মুহূর্তে মোটরোলা যত ফোন, সবকিছু ম্যানুফ্যাকচার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সবকিছু হচ্ছে চায়নাতে। এবং লেনোভোর এখানে সুবিধাটা হচ্ছে যে লেনোভো তাদের নিজস্ব ফোনগুলো নিয়ে বাজারে বেশ ভালো রকমের ভুগতেছিল। মোটরোলা ভুগতেছিল ইনফ্রাস্ট্রাকচারের অভাবে, আর লেনোভো ভুগতেছিল প্রফেশনালিজমের অভাবে। তো তারা দুজন মিলে এমন একটা কম্বো তৈরি করছে যে এখন তারা বেশ ভালো রকমের কিছু স্মার্টফোন তৈরি করতে পারছে, এবং এই স্মার্টফোনগুলো তারা আমেরিকার মার্কেটে, ইউরোপের মার্কেটে সেল করছে, যেটা কিনা একটা টোটালি চাইনিজ বেসড একটা ব্র্যান্ডের জন্য ইউরোপের মার্কেটে বা আমেরিকার মার্কেটে দাঁড়ানো খুবই কষ্ট। সেখানে আমার মনে হয়েছে যে লেনোভো এখানে একটা শর্টকাট মারছে ডিরেক্টলি। দিন শেষে এই প্রশ্নের উত্তর নিয়ে আমি নিজেও একটু কনফিউজড, একদম সলিড কোনো একটা আনসার আমি দিতে পারছি না। সো আপনাদের উপর আমি দায়িত্বটা ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই স্মার্টফোনটা মানে মোটরোলা স্মার্টফোনগুলো আমাদের বয়কট করা উচিত কিনা। অসংখ্য ধন্যবাদ টেকএন্ডক বিটিকে আজকে এই রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য। আপনারা আমার চ্যানেলে প্রায় সময় বিভিন্ন এক্সোটিক ডিভাইসগুলো রিভিউ দেখে থাকেন, যাদের অধিকাংশই টেকএন্ডক বিটি আমাকে স্পন্সর করে থাকে। সো আপনারা এই ধরনের স্পেশাল ইউনিক ডিভাইসগুলো যদি একদম অথেন্টিক রিলায়েবল একটা সার্ভিসের সহিত কিনতে চান, অবশ্যই টেকএন্ডক বিটির শরণাপন্ন হবেন। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট।